নমস্কার। মন্দিরাস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্প সৎমা। সারা বাড়ি দীপ্তর ছুটে বেড়ানো, ওপর থেকে নিচ পর্যন্ত দৌড়াদৌড়ি, চেঁচামেচি করা, ওর পছন্দ মতো জিনিস না পেলে বায়না করা, এইসব সারাদিন চলতেই থাকে। তাকে ভুলিয়ে খাবার খাওয়ানো, চকলেট দেবার কথা বলে স্কুলে পাঠানো, রাতে আকাশের নিচে দাঁড়িয়ে চাঁদ দেখানো, বিকেলে বাচ্চাদের পার্কে নিয়ে যাওয়া, রাতে ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়ানো, এগুলো সব এখন আমাকেই করতে হয়। সত্যি, এই 6 বছরের বাচ্চাটি এত অল্প বয়সে যে মাকে হারিয়েছে, সেটা ভাবলে খুবই খারাপ লাগে। দীপ্তর বয়স যখন 4 বছর, তখন তার মায়ের ক্যান্সার ধরা পড়ে। তার 2 বছর পরই তার মা মারা যায়। বাড়িতে অবশ্য অনেক দিনের কাজের লোক বিনয়দা আর দীপ্তর বাবা থাকে। তার মায়ের মৃত্যুর পর বাড়িতে রাঁধুনি রাখা হয়েছে। অতনুবাবু আর আমার পরিচয় অনেক দিনের। ওনার মামার বাড়ি আর আমার দিদির বাড়ি ওই একই গ্রামে। দিদির বাড়ির গ্রামের অনুষ্ঠানের মেলায় দীপ্তর মা বাবার সঙ্গে একবার কথা হয়েছিল। দীপ্ত তখন ছোট্ট, মায়ের কোলে। তার বয়স তখন 1.5-2 বছর হবে। অতনুবাবু দূর সম্পর্কের দিদি জামাইবাবু দীপ্তর মায়ের মৃত্যুর পর আমার সঙ্গে বিয়ের প্রস্তাব এনেছিল। সেদিন বাবা যে কি রাগারাগিটাই না করেছিলেন। তবে বাড়ির মতামতকে গ্রাহ্য না করেই সেদিন যদি অতনুর হাতটা আমি না ধরতাম, তবে আমার আর আজ দীপ্তর মা হওয়া হতো না। এখন ছেলে একটু বড় হয়েছে ঠিকই, নিজে নিজে হাতে করে খেতে পারে। নিজের জামা প্যান্ট পরা, ব্যাগ গোছানো, স্কুলে গেলে জলের বোতল নেওয়া, টিফিন ভরা, এগুলো আমি বলে বলে দিয়ে একটু শিখিয়েছি। তবে বিনয়দা বলে দীপ্ত দাদাবাবু আগের থেকে অনেকটা বেশি চুপচাপ হয়ে যাচ্ছে। দীপ্তর ভালো লাগা, খারাপ লাগা, ওর পছন্দ অপছন্দ সব বিনয়দার কাছ থেকেই জানতে পারি। ওর বাবার কাছ থেকে তেমন কিছুই আমি জানতে পারিনি। আমাদের বাড়িতে নানা রকমের ফুলের গাছ আছে। দীপ্তর ওই বাগান বাড়িটা খুব পছন্দের। ছাদে চিলেকোঠার ঘরটাতেও যখন খুব রাগ করতো, আমি ওখন ভুলিয়ে ওই ঘরটাতে নিয়ে যেতাম। ছেলেকে আমি যতই আদর করি, ভুলিয়ে রাখার চেষ্টা করি না কেন, কিছুক্ষণ আমার কাছে চুপ করে থাকার পর ছুটে চলে যায়। ওর 10 বছরের জন্মদিনে সারাদিন নিজের হাতে রান্না করে ওর ঘরটা বেলুন দিয়ে একটু সাজিয়ে দিলাম। বিকেলে পাশাপাশি বাড়ির বাচ্চাদের নিমন্ত্রণ করে ডেকে কেক কেটে ছোট্ট করে জন্মদিনটা পালন করা হলো। তবে বর্ষাকালে স্কুল থেকে ফেরার সময় বৃষ্টিতে ভিজে বাড়ি এলো। কদিন শরীরটা খারাপই যাচ্ছিল, রাতে প্রচণ্ড জ্বর। ওর বাবাও বাড়িতে নেই, কর্মসূত্রে বাড়ির বাইরে। সেই রাতে এক প্রতিবেশীকে সাহায্যে নিয়ে নার্সিংহোমে ভর্তি করা হলো। সারা রাত ওর কাছে থেকে বুঝতে পারছিলাম দীপ্ত যেন কাকে খুঁজছে। আমি বারবার বললাম, দীপ্ত, এই তো আমি, তোমার মা। দীপ্ত শুধুমাত্র একবার আমার দিকে তাকিয়ে চুপ করে রইল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি কিছু বলবে আমাকে? উত্তরে শুধু পেলাম না। ডাক্তারের রিপোর্ট হাতে পেয়ে জানতে পারলাম ওর টাইফয়েড হয়েছে। ওকে নার্সিংহোম থেকে বাড়ি এনে সেবা যত্ন করে সুস্থ করে তুললাম। আমার মাতৃস্নেহের সবটা দিয়ে আমি ওকে বড় করছি ঠিকই, তবে তার আবদার মেটাতে, তার কোনো কাজের সাহায্য করতে আমাকে নিজে থেকে এগিয়ে যেতে হয়। ও কখনোই জানায় না ওর ভালো লাগা সুবিধা অসুবিধাগুলো। শনিবার স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে বিনয়দার কাছে গিয়ে বায়না করল ও পার্কে ঘুরতে যাবে। আমি ওপরের বারান্দায় বসে সেলাই করছি। বিনয়দা নিচে থেকে ডাক দিল, বৌদিমণি, দীপ্ত দাদাবাবু পার্কে যাবে বলছে, ওকে একটু নিয়ে যাও না। আমি হাতের কাজটা রেখে রেডি হয়ে ওকে পার্কে নিয়ে গেলাম। বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ খেলার পর আকাশ কালো হয়ে গেল। শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি, তার সঙ্গে মেঘের গর্জন। প্রতিটি বাচ্চার মা তাদের বাচ্চাকে কোলের কাছে টেনে নিল। আমিও দীপ্তকে জড়িয়ে ধরলাম। আমি জানি দীপ্ত মেঘের গর্জনকে প্রচণ্ড ভয় পায়। ওর হাতের ওপর দেয়া হাতটা আমার সরিয়ে দিয়ে বলল, আমার আগের মতো আর ভয় করে না, আমি ঠিক আছি। আমার মাঝে মাঝে মনে হয় সত্যি কি দীপ্তর প্রতি আমার ভালোবাসা ও আন্তরিকতার কোথাও অভাব রয়ে গেছে। জীবনের এতগুলো বছর মা হয়ে কাটিয়ে দিয়েও ওর মুখ থেকে মা ডাক আমি শুনতে পেলাম না। মাঝে মাঝে ভাবতাম
একদিন সব ঠিক হয়ে যাবে। ও বড় হলে ওর মধ্যে ঠিক একদিন পরিবর্তন আসবে। আজ ছেলে সত্যিই অনেকটা বড় হয়েছে। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে সরকারি চাকরির পরীক্ষা দিয়ে চলেছে। সরকারি চাকরি পেলেও সে, তবে সে খবর আমাকে দেয়নি। এইসব কথা যখন মনে হয় তখন অভিমানের দু চোখ দিয়ে জল আসে। এখনো পর্যন্ত ডায়েরি, পেন, দরকারি কাগজপত্র, রুমাল, বেল্ট ছড়িয়ে ছিটিয়ে রাখে। আমাকেই সব গুছিয়ে রাখতে হয়। সেই দিন এলো যে দিনটা আমার ওই বাড়িতে থাকার শেষ দিন হলো। আমি আর ওর বাবা দুজনে বসে চা খাচ্ছি। ঘড়ির কাঁটায় তখন সকাল 9:30। কয়দিন ধরেই আমার শরীরটা বেশ ক্লান্ত লাগছে। দীপ্ত অফিসে বেরোবে বলে বিনয়দা ওকে টেবিলে খাবার দিচ্ছে। দীপ্ত ঘর থেকে বলল, আমি পেন, রিস্টওয়াচ কিছুই খুঁজে পাচ্ছি না। প্রতিদিন আজ এটা পাই তো কাল ওটা পাই না। আমার প্রয়োজনীয় জিনিসপত্রে কেন হাত দেন উনি? আমার এগুলো একদম পছন্দ হয় না। ওনার এ বাড়িতে থাকার কি এখনো প্রয়োজন আছে? সেই ছোট্ট নির্বাক ছেলের মুখে এত বড় কথা শুনতে পাবো তা সত্যি ভাবিনি। তবে সেদিন চরম অপমান বোধ করেছিলাম। ওপরে গিয়ে আমার কিছু জিনিসপত্র ও কাপড় চোপড় গুছিয়ে নিচে নেমে ওর বাবার হাতে নিয়মিত খাবার ওষুধের ব্যাগটা দিয়ে বললাম, আমি আসছি, তুমি ভালো থেকো। ওর বাবা আমাকে বলল, তুমি কোথায় যাবে? উত্তরে আমি বললাম, আমার এই বাড়িতে থাকার প্রয়োজন ফুরিয়ে এসেছে। এতদিন এই সংসারে থেকেও আমি যে দীপ্তর মা হতে পারলাম না গো, সৎমাই থেকে গেলাম। আজকের গল্প এখানেই শেষ হলো। পাঠে ও কলমে আমি মন্দিরা। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, আর নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।